দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টরস অন কল অনুষ্ঠানে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন আসে, এসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। এই পর্যায়ে আজ আমাদের আলোচনার বিষয় মাথা ব্যথার কারণ, চিকিৎসা ও প্রতিরোধ। আলোচনার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডক্টর আবুল বাশার, বিভাগীয় প্রধান, নিউরোলজি বিভাগ, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেতে ফোন করুন 0298240522 এই নম্বরে। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছে আমি ডক্টর আবু সাইদ শিমুল। দর্শক, মাথা ব্যথা কিন্তু এখন দেখা যাচ্ছে যে তরুণ, বৃদ্ধ, সকল বয়সের সকল মানুষের মধ্যেই হচ্ছে। মাথা ব্যথার কারণ কি, কি নিয়ম মেনে চললে এই মাথা ব্যথা থেকে আমরা মুক্ত থাকতে পারি, সে বিষয়ে আলাপ করতে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডক্টর নুরুল আলম বাশার। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। জি, একটু যদি আমাদেরকে বলতেন, আসলে মাথা ব্যথা তো দেখা যাচ্ছে যে কেউ না কেউ সারা জীবনে, ছোট বড় সকলেই একবার তো আসলে তার অভিজ্ঞতা হয়েছে, একাধিকবারও আসলে হয়। মাথা ব্যথা আসলে কেন হয়? আপনাকে ধন্যবাদ। মাথা ব্যথায় ভুগে না এরকম লোকের সংখ্যা খুব খুঁজে পাওয়া দুষ্কর। জীবনে মাথা ব্যথা কেউ না কেউ ভুগেছে, তবে কারো কারো ক্ষেত্রে এটা অত্যন্ত পীড়াদায়ক। এর ফলে তার কর্মক্ষমতা অনেকাংশে বিঘ্নিত হয়। আমরা আজকাল যে লাইফস্টাইলে চলছি, আমাদের প্রতিনিয়ত আমরা ব্যস্ত থাকি। স্ট্রেস, মানুষের যে একটা চিন্তা, পরিশ্রম এবং বিশ্রাম নেওয়ার সুযোগ না থাকা, প্রতিনিয়ত আমরা যান্ত্রিকভাবে কাজ করছি, এই সমস্ত একটা কারণ। তাছাড়া মাথার যে অন্যান্য ব্যাপার আছে, আমরা যে সহজভাবে বলি, এটা ব্রেনের রোগ, মাথা ব্যথা হতে পারে। আবার মাথার চারদিকে যে সমস্ত অঙ্গ আছে, চোখ, কান, দাঁত, গলা অথবা ঘাড় অথবা শরীরের অন্য কারণের উচ্চ রক্তচাপ সহ। শুধু যে মাথার জন্য তা না, আমাদের চোখের জন্য, কানের জন্য, দাঁতের জন্য এবং ঘাড়ের জন্য মাথা ব্যথা হতে পারে। আবার আপনি বলছেন প্রেশার যদি কারো বেড়ে যায় সেক্ষেত্রেও হতে পারে। জি, আচ্ছা, এই যে একটু যদি বলতেন যে আসলে আপনাদের কাছে, নিউরোলজিস্টের কাছে কমন কোন কোন বিষয় নিয়ে আসে? আমরা নিউরোলজিস্টরা মাথা ব্যথার কারণগুলোকে দুভাগে ভাগ করি। যখন আমরা ব্রেনের কারণে হয় তখন আমরা বলি প্রাইমারি হেডেক। এরকম ক্ষেত্রে আমাদের কাছে কমনলি আসে টেনশন টাইপ হেডেক, মাইগ্রেন হেডেক, ক্লাস্টার হেডেক। আর যখন অন্য কারণে হয়, মাথার চারদিকে, যেমন আছে বাচ্চাদের ক্ষেত্রে চোখের সমস্যা বা বয়স্কদের চোখের সমস্যা, কানের সমস্যা, দাঁতের সমস্যা, অথবা আজকাল যেটা আমরা দেখি বাচ্চারা প্রায় স্কুল ব্যাগ নিয়ে, অনেক ভারী স্কুল ব্যাগ নিয়ে যায়, ঘাড়ের রগে টান পড়ে, তখন মাথা ব্যথার কথা বলে, এরকম ঘাড়ের সমস্যা। অথবা ওর শরীরের অন্য রোগের কারণে, যখন হয় ব্রেনে ইনফেকশান বা উচ্চ রক্তচাপ অথবা অন্য যে কোনো কারণে যখন মাথা ব্যথা হয়, তখন এগুলোকে আমরা বলি সেকেন্ডারি। আচ্ছা, এই যে ঘুমের একটা যে বিষয় রয়েছে, ঘুমের সাথে আসলে মাথা ব্যথার কোনো সম্পর্ক আছে কিনা? হ্যাঁ, আমরা জানি যে ব্রেন তার ঘুমের সময় তার বিশ্রামটা হয়। আমরা প্রতিনিয়ত কাজ করছি, এখানে চিন্তা, কর্ম ব্যবস্থাপনার জন্য ব্রেন জাগ্রত থাকে, প্রতিনিয়ত কাজ করে। আমরা এখন সবাই ব্যস্ত, পর্যাপ্ত ঘুম নেওয়ার সুযোগ পাই না। যদি ঘুম হয়, এটা যদি কোয়ালিটেটিভলি এবং কোয়ান্টিটিভলি, শুধু ঘুমাইলেই হবে না, অনেকে আছে ঘুমটা গভীর হয় না। ভালো ঘুম যদি হয়, সেই সময় ব্রেনে রক্ত চলাচল অনেক বাড়ে, ব্রেন তার পুষ্টি পায়। কাজেই ঘুম ব্রেনের মাথা ব্যথা প্রিভেনশনে, মাথা ব্যথা না হওয়ার অনেক ভূমিকা পালন করে। সুস্থ মানুষ যদি ঘুমাইতে না পারে, তাহলে দেখবেন মাথায় একটা অস্বস্তি, মাথা ব্যথা উঠে পড়ে। বিশেষ করে মাইগ্রেন জাতীয় হেডেকে অনিদ্রা মাথা ব্যথা একটা অন্যতম কারণ। আচ্ছা, আর লাইফস্টাইলের সাথে আসলে মাথা ব্যথা কতটুকু জড়িত, আমাদের যে জীবনযাপন? আজকে ধরেন আমরা বাচ্চাদের কথা যদি বলি, করোনা পরবর্তী সময়ে বাচ্চারা আজকাল অনেক স্ক্রিনে আক্রান্ত, স্ক্রিন এডিকশন হয়ে গেছে। আমার বাচ্চা যখন দেখি যে বাবা মোবাইল একটু কম টিপো, বলে আমার সব পড়াশোনা তো, স্কুলের পড়াশোনা তো, হোমওয়ার্ক বলেন, তারপরে আমাদের অ্যাসাইনমেন্ট বলেন, গ্রুপে পড়াশোনা চলে, টিউটোরিয়াল বলেন, সব কিছু কিন্তু এখন মোবাইল বা ল্যাপটপে করে। কাজে এই যে স্ক্রিন টাইমটা আমাদের মাথায় অনেক চাপ সৃষ্টি করছে। আমরা নিউরোলজিস্টে বলি রুল অফ 20 মিনিট কাজ করার পরে যদি কেউ 20 সেকেন্ড ধরে অন্যদিকে সবুজ কোনো দিকে তাকায় থাকে, তাহলে চোখের মাধ্যমে যে ব্রেনের স্ট্রেনটা পড়ে, যে চাপটা পড়ে, সেটা অনেকাংশ কমে যায়। এই স্ক্রিন টাইম, এই রুটিন অ্যাক্টিভিটি ছাড়াও আমরা আজকাল সোশ্যাল টাইম, যেটা
ইউটিউব বলেন, ফেসবুক বলেন, এই সমস্ত কারণে আমরা আসলে স্ক্রিন টাইম অনেক বাড়ায় দেওয়ার ফলে ব্রেনের যে রেস্টটা সেটা হচ্ছে না, যার ফলে আমাদের অনেক মাথা ব্যথা রোগী অনেকাংশে বেড়ে যাচ্ছে। অধিকাংশ আপনি লাইফস্টাইলের কথা বলেন, আসলে আমাদের সময় এখন বাচ্চারা মাঠে যায় না, আমরা শৈশবে কৈশোরে খেলাধুলা করছি, ফিজিক্যাল এক্সারসাইজ হয়েছে। এখন বাচ্চারা কিন্তু এই কাজটা করে না, তারা ঘরের মধ্যেই থাকে, হ্যাঁ, ফিজিক্যাল এক্সারসাইজ নাই, ডায়েটারি হ্যাবিটসও চেঞ্জ হয়েছে। আমরা শাকসবজি খাইতাম, এখন বাচ্চারা সব ফাস্ট ফুড খায়, জাঙ্ক ফুড খায়, যার ফলে এই যে লাইফস্টাইল, পরিশ্রম না করা, জাঙ্ক ফুড খাওয়া, স্ক্রিন টাইম বাড়িয়ে দেওয়ার ফলে মাথা ব্যথা রোগী কিন্তু এখন দিন দিন বেড়েই চলেছে। আচ্ছা, বাংলাদেশের প্রেক্ষাপটে কি কোনো পরিসংখ্যান বা এমন কিছু আছে নাকি যে কেমন এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে আপনারা কেমন আমরা পাচ্ছেন? সোসাইটি অফ নিউরোলজিস্ট বাংলাদেশে বিভিন্ন রোগের পরিসংখ্যান চালিয়েছে। অলরেডি আমাদের স্ট্রোক, এপিলেপসি এগুলো জরিপে বেরিয়ে আসছে। এখন পর্যন্ত আমরা এটার কাজ চলছে, আশা করি অদূর ভবিষ্যতে আমরা এই রোগের প্রকোপ সম্পর্কে জানাইতে পারবো। আচ্ছা, এই যে এই মাথা ব্যথার হলে দেখা যায় মাইগ্রেন হয়, একটা কমন চোখের সমস্যা, কিন্তু অনেকে আবার একটু ভয় পান যে আমার কোনো ব্রেনে কোনো টিউমার হয়ে গেল কিনা। আসলে কখন আমরা মনে করবো যে ব্রেনে কোনো টিউমার বা কখন আসলে মাইগ্রেন, এগুলো পার্থক্য আমরা মোটামুটি মোটা দাগে কীভাবে করতে পারি, এই সব বিষয় নিয়ে আমরা আলাপ করবো একটি বিরতির পর। শুধু দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ডক্টর সলভ কোন অনুষ্ঠানে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় মাথা ব্যথার কারণ, চিকিৎসা ও প্রতিরোধ, এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডক্টর নুরুল আলম বাশার। আমরা আলাপ করছিলাম, আসলে বলছিলাম যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে টিউমার, অনেকে মনে করে যে আমার মাথা ব্যথা হচ্ছে, প্রায় প্রায় বোধহয় টিউমার হয়েছে, বা অনেক মাইগ্রেনটাও কমন। টিউমার যদি বলি যে আসলে কী কী লক্ষণ দেখে আপনারা বুঝতে পারেন যে টিউমার হয়েছে, বা পরীক্ষা নিরীক্ষায় বা কী? ধন্যবাদ। আসলে আমি একটু আগে বলছিলাম যে মাথা ব্যথা কোনো রোগ নয়, বিভিন্ন রোগের জন্য মাথা ব্যথা হয়। এটা হতে পারে ব্রেনের ইনফেকশন, হতে পারে টিউমার, হতে পারে স্ট্রোক, হতে পারে। আমরা যে রোগীর হিস্ট্রি নেই, রোগীর গায়ে পরীক্ষা করি এবং অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করি, তাহলে আমরা বলতে পারি যে এই কারণে মাথা ব্যথা হয়েছে এবং চিকিৎসাটাই পিন পয়েন্ট করতে পারি। আপনি ধরেন যদি কোনো রোগীর জ্বর থাকে, সাথে মাথা ব্যথা হয়, প্রচণ্ড মাথা ব্যথা হয়, খিঁচুনি হয়ে যায়, আলো দেখতে পারে না, তখন আমরা এই ধরনের বলি মেনিনজাইটিস। অথবা ধরেন কোনো রোগী যখন প্রচণ্ড মাথা ব্যথা হইলো, বমি করলো, অজ্ঞান হয়ে গেলো, কোনো সাইড অবশ হয়ে গেলো, তখন আমরা এটা বলি স্ট্রোক। অথবা আপনার অনেক রোগী মনে করে যে আমার টিউমার হইলো কিনা। আপনি এটা অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন। আমি একটু আগে বললাম আমাদের লাইফস্টাইলের জন্য যে মাথা ব্যথাটা হয়, সেটা সাধারণত বিশ্রাম নেওয়ার পর, সারাদিন কাজ করলো, দিন শেষে বিশ্রাম নিল, সকালবেলা মাথা ব্যথা ভালো হয়ে গেল, একটা ফ্রেশ মুডে অফিসে চলে গেল। কিন্তু টিউমারে যে মাথা ব্যথাগুলো হয় একটু ভিন্ন প্রকৃতি। এখানে পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পরেও মাথা ব্যথা তো কমে না, বরং বাড়ে। সারা রাত ঘুমানোর পর সকালের দিকে মাথা ব্যথা বাড়ে। যখন রুগী যখন সামনের দিকে সিজদা দেয়, নামাজ পড়তে যায়, অথবা ব্রেনের মধ্যে চাপ পড়ে, কাশি হয়, অথবা কোষ্ঠকাঠিন্য, যখন চাপ পড়ে কুদ দেয়, তখন মাথা ব্যথা বেড়ে যায়। তার সাথে তার বিভিন্ন রকমের বমি হয়, চোখের জ্যোতি অনেকাংশে আস্তে আস্তে কমে যায়, কানের জ্যোতি কমে যায়, এরকম হাত পা অবশ্যই আসে, এক সাইড অবশ্যই আসে, এরকম লক্ষণ যদি থাকে, তাহলে আমাদেরকে, আমরা এগুলো নিউরোলজি হিসেবে বলি, এগুলো রেড ফ্ল্যাগ সাইন, এগুলো বিপদ সংকেত। এরকম হলে আমরা রোগীদেরকে বলি যে হ্যাঁ, আপনার মাথায় সমস্যা, টিউমার জাতীয় সমস্যা থাকতে পারে, আপনাকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করে চিকিৎসা নিতে হবে। পরীক্ষা নিরীক্ষা আসলে আপনাদের কাছে যখন যায়, কী কী পরীক্ষা নিরীক্ষা করেন? আসলে উন্নত বিশ্বের সকল পরীক্ষাই আমরা বাংলাদেশে এখন সম্ভব। আমরা সরকারি মেডিকেল কলেজগুলোতে হেডেক ক্লিনিক চলে। মাথা ব্যথা একটু আগে যে আপনি যেরকম বললেন, সাধারণ টেনশন থেকে যেরকম হয়, মাইগ্রেন থেকে হয়, আবার প্রচণ্ড খারাপ রোগ যেমন ইনফেকশন, টিউমার অথবা স্ট্রোক থেকে হয়। স্ট্রোক জাতীয় চিকিৎসা আমরা বলি যে এখন প্রথমে আসলে আমরা সিটি স্ক্যান করি বা এমআরআই করি। সিটি স্ক্যান করলে আমরা বুঝতে পারি যে এটা কি রক্তক্ষরণ হয়েছে কিনা। রক্তক্ষরণ হলে আমরা বিশেষ ধরনের পরীক্ষা পাওয়া যায়, এটাকে বলি সিটি এনজিওগ্রাম। সিটি এনজিওগ্রাম করলে বোঝা যায় মগজের মধ্যে যে রক্তনালীগুলো আছে সেগুলো ভেসে ওঠে। ভেসে উঠলে সে রক্ত যদি কোনো উইক পয়েন্ট থাকে, আমরা বলি অ্যানিউরিজম, এটা ফেটে গিয়ে রক্তক্ষরণ হয়। যদি আমরা সিটি এনজিওগ্রাম বা এমআর এনজিওগ্রাম এর মাধ্যমে ওই লুকটা স্পেসিফিক ধরতে পারি, তাহলে যদি ওই জায়গাটা আমরা কয়েলিং করে বা ক্লিপিং করে বন্ধ করে দিতে পারি, ভবিষ্যতে আর রক্তক্ষরণ হবে না, মাথা ব্যথা হবে না। অনুরূপভাবে আমরা যদি সিটি স্ক্যান বা এমআরআই এর মাধ্যমে যদি আমরা দেখি টিউমার শনাক্ত করতে পারি, তো নিউরোসার্জিক্যাল চিকিৎসা এখন বাংলাদেশে খুবই অ্যাভেলেবল। অপারেশন করতে পারি, ব্রেনের উপর চাপ কমে যাবে,
মাথা ব্যথা কমে যাবে। যখন আমরা দেখি যে ব্রেনের মধ্যে পানি জমেছে, তখন যদি ভেন্ট্রিকুলার পেরিটোনিয়াল শান্ট হয়, তাহলে এটা একটু পুরোপুরি কি হয়ে যায়, অর্থাৎ পানিটা আমরা বের করে দিলেই দেখা যাচ্ছে তার কমে যাচ্ছে। মাথা ব্যথাটা কমে। যখন আমরা দেখব যে সিটি স্ক্যান বা এমআরআই এর মাধ্যমে তেমন কোনো ইনফেকশন, স্ট্রোক বা টিউমার নেই, তখন আমরা সাধারণত মেডিকেল যে ম্যানেজমেন্টগুলো, আমরা এগুলো বেশি চিন্তা করি যে পরীক্ষা নিরীক্ষা নর্মাল, আমাদের রোগীর লক্ষণ এক্সামিনেশনতে আমরা বুঝি এটা মাইগ্রেন, তখন আমরা মাইগ্রেনের জন্য লাইফস্টাইল প্লাস অ্যান্টি মাইগ্রেন যে চিকিৎসা, অনেক ধরনের চিকিৎসা এখন অ্যাভেলেবল, এগুলোর মাধ্যমে চিকিৎসা করলে সম্পূর্ণ সুস্থ। একটা মাইগ্রেন নিয়ে একটা কথা বলছে, দেখা যাচ্ছে অনেকেই আজকাল মাইগ্রেনে আক্রান্ত। এই মাইগ্রেন বিষয়টা কি কি লক্ষণ দেখে বোঝা যায় যে না এই রোগীটা বোধহয় মাইগ্রেনে আক্রান্ত? মাইগ্রেনের যে ব্যাপারটা আমরা বললাম যে আমাদের কাছে বিভিন্ন ধরনের মাইগ্রেন এসে, যখন আমরা ক্লাসিক মাইগ্রেন এটা বলি, যখন রোগীর চোখের সামনে আলোর ঝালকানি দেখে, একটা জিগজ্যাগ দেখে হঠাৎ করে এটা চোখের সামনে এসে যায়, অথবা কানে কোনো শব্দ শুনে তো বমি বমি ভাব হয়, এই ধরনের আমরা বলি ক্লাসিক্যাল মাইগ্রেন। তখন হঠাৎ এটা ইপিসোডিক হেডেক হয়, মাঝে মাঝে মাথা ব্যথা হয়, প্রচণ্ড মাথা ব্যথা হয়, বমি নিয়ে আসে, আবার কিছু বিশ্রাম নেওয়ার পরে, অন্ধকার ঘরে ঘুমিয়ে নেওয়ার পরে বা কিছু ওষুধ খাওয়ার পরে যখন পুরোপুরি ভালো হয়ে যায়, তখন আমরা সন্দেহ করি রোগী মাইগ্রেন রোগে ভুগতে পারে। আচ্ছা, মাইগ্রেনের সাথে কি বংশের গতির কোনো বিষয় রয়েছে কি? মাইগ্রেনের সাথে জেনেটিক একটা পুরোপুরি লিঙ্ক আছে। যাদের বাবা মা মাইগ্রেন আক্রান্ত বা ঘনিষ্ঠ আত্মীয় স্বজন, তাদের এই মাইগ্রেনের ঝুঁকি অনেকাংশে বেশি। তাদের সাথে লাইফস্টাইল যোগ হলে তার একটু যে লাইফস্টাইল সম্পর্কে কোনো কিছু খাবার বা কোনো বিষয় যদি এর সাথে আসলে সংশ্লিষ্ট কিনা? জি জি, দেখা যায় যে গর্ভবতী প্রজনন রিপ্রোডাক্টিভ এজে যে সমস্ত মহিলা থাকে, এরা যদি জন্ম নিয়ন্ত্রণ বড়ি খায়, তাহলে মাইগ্রেনের আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকাংশে বেশি। তাছাড়া মানুষের খাবারে যদি অতিরিক্ত চকলেট, চিজ, ফাস্টফুড খাওয়া হয়, তাহলে মাইগ্রেনে আক্রান্ত হওয়ার ঝুঁকি। আর যদি অনিদ্রা, দুশ্চিন্তা, অনাহার, কেউ যদি বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়, অথবা টাইমলি খাবার গ্রহণ না করে, অথবা না ঘুমায়, তাহলে তাদের এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকাংশে বেড়ে যায়। এটা আসলে কতদিন আসলে চলে? মাইগ্রেন আসলে মধ্য বয়স থেকে শুরু হয়, এটা বিভিন্ন সময় হয়। তবে আজকাল যে আমরা দু ধরনের ওষুধ ব্যবহার করি, কিছু ওষুধ যে মাথা ব্যথা না হয়, তার যে কর্মক্ষমতা না হলে তার সে সক্রিয় থাকবে, তার ওয়ার্কিং আওয়ার লস হবে না। আর কিছু ওষুধ আছে যেগুলা ব্যবহার করলে সাথে সাথে কমে যায়। এই দুই ধরনের ওষুধের মাধ্যমে যদি আমরা লম্বা মেয়াদী 6 মাস চিকিৎসা করি, তাহলে সে অনেকাংশে পুরোপুরি ভালো হয়ে যায়। এটা কি আসলে বিষয় রয়েছে, আমরা সচরাচর দেখি যে মেয়েদের বিষয়, এটা কি আসলে এমন কিছু আছে যে ছেলেদের বিষয় না মেয়েদের বিষয়? আর কি একটা স্টাডিতে দেখা গেছে যে মেয়েদের ক্ষেত্রে এই মাইগ্রেনের প্রকোপ ছেলেদের চাইতে 3 গুণ বেশি। আচ্ছা, সাধারণ জনগণ যদি 6% অফ মেল এফেক্টেড হয়, 20% অফ মিডল এজ ফিমেল আর এফেক্টেড। আচ্ছা, কাজে এখানে হরমোনের একটা প্রভাব আছে। তাছাড়া আমরা দেখি যে মাইগ্রেনের বিভিন্ন ধরনের অ্যাটাক মাসিকের সময় কম বেশি হয়, যেটা আমরা নিউরোলজিস্টটা বলি ক্যাটামোনিয়াল মাইগ্রেন। কাজে হরমোনের সাথে এটা ওতপ্রোতভাবে জড়িত। এই যে মাইগ্রেনের এই যে ওষুধগুলো, সেটা কি সারা জীবন ধরে খেয়ে যেতে হবে, নাকি নির্দিষ্ট সময়ে খেতে হবে? আবার মাথা ব্যথা না থাকলে বন্ধ করে দিব? মাইগ্রেনের ওষুধ নিয়ে পুরোপুরি আমরা জানবো একটা বিরতির পর। শুধু দর্শক অনুষ্ঠানে এই পর্যায়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ডক্টর সলকন অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় মাথা ব্যথার কারণ, চিকিৎসা ও প্রতিরোধ, এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডক্টর নুরুল আলম বাশার। আমরা আলাপ করছিলাম আসলে যে মাইগ্রেনের কথা। মাইগ্রেনে তো আসলে অনেকেই আসলে ভুগছেন, দেখা যায় আমাদের পরিচিত বন্ধুবান্ধব বা আত্মীয় অনেকের মধ্যেই এই রোগটা রয়েছে। এই কারণে এই রোগ সম্পর্কে একটু বিস্তারিত আমরা আলাপ করতে চাই যে এই যে এটার চিকিৎসা আসলে কি। আপনি বলছেন কিছু ওষুধগুলি কি সারা জীবন খেয়ে যেতে হয়? অনেকে দেখা যাচ্ছে একটু বিরক্তি প্রকাশ করেন, অনেকে আবার দেখা যাচ্ছে যখন তার মাথা ব্যথা থাকে না তখন ওষুধ খান না। আসলে আপনাদের যে গাইডলাইন কি বলে? মাইগ্রেন এক কথা যদি বলি নিরাময়যোগ্য রোগ। আমরা নিউরোলজিক্যাল ডিজিজগুলো একটু লম্বা মেয়াদী চিকিৎসা করতে হয়। এক নাগারে যদি 6 মাস ওষুধ খাওয়া হয়, তাহলে মাইগ্রেন অনেকাংশে নিরাময় হয়ে যায়। এটা একটা আশার কথা। মাইগ্রেনের রোগটা কিন্তু সবসময় মাথা ব্যথা হয় না, মাঝে মাঝে হয়। এই জন্য আমরা 2 ধরনের ওষুধ ব্যবহার করি। প্রথম ধরনের ওষুধ ব্যবহার করি, সবসময় খেতে দিতে হবে, মাথা ব্যথা না থাকলেও খেতে হবে, কারণ এটা হচ্ছে প্রিভেন্টিভ। তাহলে আর মাথা ব্যথাটা উঠবে না। আচ্ছা, আমরা আলোচনার শুরু থেকে বলছিলাম মাথা ব্যথা হয় না এরকম রোগ নাই, কিন্তু প্রতিদিন যদি হয়
তাহলে কিন্তু তার কর্মক্ষমতা অনেক কমে যাবে। সে একটা প্রোডাক্টিভ ম্যান, সমাজে সোশ্যাল মানে ক্রিয়েটিভ কোনো কিছু করতে পারছে না মাথা ব্যথার জন্য। আমরা যখন মাসে 2 বারের বেশি মাথা ব্যথা হয় তখন আমরা এরকম প্রোফাইলেকটিক যাতে না হয় সেই ধরনের ওষুধ ব্যবহার করি। আচ্ছা, বাজারে এখন অনেক সুন্দর সুন্দর প্রোফাইলেকটিক ওষুধ আছে। আমরা কোন রোগীর ক্ষেত্রে কোনটা প্রযোজ্য সেরকম রোগী এবং ওষুধ সিলেক্ট করে যদি আমরা 6 মাস ব্যবহার করি সেক্ষেত্রে উপকার পাওয়া। এর থেকে আসলে ওষুধের কথা আমরা যে কোনো কিছুতে আপনি বলেন কিছু কিছু ক্ষেত্রে অপারেশন করতে হবে, পানি বের করে দিতে হবে, অনেক কথা বলি, কিন্তু আসলে প্রতিরোধের যদি মাইগ্রেনের কথাই বলি, মাইগ্রেনের কি কি লাইফস্টাইল এবং খাবারে কি কি নিয়ম মেনে চললে এই মাথা ব্যথা হওয়ার ঝুঁকিটা অনেকখানি কমে যাবে? জি ধন্যবাদ। আমি আরেকটু বলতে চাই, একটু আগে বললাম যে 6 মাস একটানা ওষুধ খেতে হবে, মাথা ব্যথা থাকুক আর না থাকুক। আর কিছু ওষুধ আছে যখন ধরেন আপনার মাথা ব্যথা উঠলো, প্রচণ্ড মাথা ব্যথা, আপনি অফিসে আসেন, কাজ করতে পারতেছেন না, তখন বিভিন্ন ধরনের ট্রিপটিন জাতীয় ওষুধ পাওয়া যায়, সুমাট্রিপটিন। এগুলা যদি নাকে স্প্রে নেন অথবা চামড়া নিচে দেন, ইঞ্জেকশন দেন অথবা মুখে খান, সাথে সাথে মাথা ব্যথা কমে যায়, কাজে তার ওয়ার্কিং আওয়ারটা লস হয়ে যাচ্ছে। এইভাবে ওষুধ তো অবশ্যই খেতে হবে 6 মাস, যখন মাথা ব্যথা তখন খেতে হবে, আর মাথা ব্যথা হলে খেতে হবে। কিছু ওষুধ মানে আমরা বলছি যে কিছু ওষুধ টিকা হিসেবে কাজ করে, প্রিভেনশন করে, প্রতিরোধ করবে, আর যখন এরপরও যদি মাথা ব্যথা হয়ে যায় তখন কিছু ওষুধ গ্রহণ করতে হবে। আর আপনি যেটা বলছেন লাইফস্টাইল তো অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা। আপনাকে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করতে হবে। যদি আপনি কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ, কোয়ালিটেটিভ মানে হচ্ছে 6 ঘন্টা ঘুমানো, একটা সুস্থ মানুষ 6 ঘন্টা ঘুমানো দরকার। আর কোয়ালিটেটিভ হচ্ছে আপনার ঘুমটা সাউন্ড স্লিপ হতে হবে, তাহলে ব্রেনের যে রেস্টটা সেটা নিশ্চিত হবে। তারপরে আপনার ধরেন খাবার দাবারে আপনাকে সবুজ শাকসবজি খেতে হবে। আর একটু আগে যে খাবারটা বললাম, অতিরিক্ত চকলেট বা চিজ বা জাঙ্ক ফুড এগুলো অ্যাভয়েড করতে হবে। যারা রিপ্রোডাক্টিভ এজ আছে তাদের যে জন্ম নিয়ন্ত্রণের বড়ি বাদ দিতে হবে। আমাদের স্ক্রিন টাইম অনেক কমে নিয়ে আসতে হবে, আমাদেরকে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। অর্থাৎ আমরা যদি এখানে একটু ক্লেরিফাই করতে চাই, যাদের জন্ম নিয়ন্ত্রণে তো যাদের দেখা যাচ্ছে যে মাথা ব্যথাটা অনেক বেশি হয়ে যাচ্ছে, সহ্য করতে পারছেন না, তাদের তো জন্ম নিয়ন্ত্রণে আরও অন্য পদ্ধতিগুলো রয়েছে। মুখে খাওয়ার ওষুধের বদলে তারা অন্য যে পদ্ধতিগুলো আছে সেগুলিতে সুইচ করবেন যদি মাথা ব্যথাটা ইনটলারেবল হয়, একেবারে অসহ্য হয়ে যায়, তাই তো? এক্স্যাক্টলি, জি আপনি ঠিকই বলছেন। যে এই যে আপনি বলছেন কি কি খাবারের কথা, এই অনেকের স্ক্রিন টাইম আসলে কতটুকু হওয়া উচিত আমাদের? আসলে এটা তো আসলে ধরা বাঁধা, হ্যাঁ, এক একটা পেশার সাথে এক একটা রিলেটেড, ধরো একটা ফিক্সড টাইম করে দেওয়া যায় না। বাচ্চারা আজকাল পড়াশোনা, অ্যাসাইনমেন্ট, অনেক কাজই, অফিসের কাজ, হ্যাঁ, তবে কাজ যেটা রুল অফ 20 বললাম, 20 মিনিট কাজের পর 20 সেকেন্ড ধরে আপনার দৃষ্টিটাকে অন্যদিকে নিবিষ্ট করতে হবে, যেন ব্রেনটা একটু হলেও রেস্ট পায়। হ্যাঁ, আমরা আমাদের অফিসিয়াল কাজের জন্য বিভিন্ন ধরনের আজকাল প্রোটেক্টিভ স্কিন পাওয়া যায়, আই প্রোটেক্টিভ স্কিন ইউজ করতে পারি, তাহলে ডাইরেক্ট আলোটা চোখে পড়বে না। আমরা বাইরে গেলে প্রখর সূর্যালোকে ছাতা ব্যবহার করতে পারি, জিগজ্যাগ লাইটগুলো অ্যাভয়েড করতে পারি। আর যতটুকু প্রফেশনালি আমাদের করতে হয় সেটুকু তো করতেই হবে। জি, যেমন যারা কম্পিউটারে কাজ করছেন বা যারা এই যে টিভি আমাদের যেসব কলা কুশলীরা আছে তাদের ক্ষেত্রে স্ক্রিনের সামনে থাকতে হয়, তাদের ক্ষেত্রে আপনার উপদেশ হচ্ছে 20 মিনিট পরে আপনি 20 সেকেন্ডের জন্য একটু রেস্ট নেবেন। সেই ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে দেয়ালের মধ্যে কোনো এক জায়গায় যদি সবুজ কোনো রং রেখে দিই, সেক্ষেত্রে যদি একটা তাকিয়ে থাকি সেক্ষেত্রেও উপকার পাওয়া যাবে। যে এই আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। গর্ভবতীদের দেখা যাচ্ছে মাথা ব্যথা হয়, প্রায় সময় আমরা দেখি যারা প্রেগনেন্ট মহিলারা অসহ্য মাথা ব্যথা, তাদের এটার কারণ কি কি কারণে মাথা ব্যথা হয়? আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, অনেক মহিলাই কিন্তু গর্ভবতীর আগে জন্ম নিয়ন্ত্রণ বড়ি খায়, এটা মানে কমন জিনিসগুলো নিয়ে। আর আমরা চিকিৎসার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করব, আমরা বেলপ্রুয়েট জাতীয় একটা ওষুধ ইউজ করি। আচ্ছা, মাইগ্রেনের চিকিৎসায় এটা আমরা গর্ভ অবস্থায় কখনো ব্যবহার করতে বলবো না, কারণ এটা বাচ্চার যে ব্রেনটা তৈরি হচ্ছে তার জন্মগত ত্রুটি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এক্ষেত্রে কোনো ওষুধই প্রেগনেন্সিতে 100% সেফ না। বিশেষজ্ঞ চিকিৎসক যে ওষুধগুলো সেফ মনে করবেন, যেটা গর্ভস্থ বাচ্চার ক্ষতি করবে না, সেই ধরনের ওষুধ, পর্যাপ্ত বিশ্রাম, প্রচুর শাকসবজি গ্রহণ, মানসিক প্রশান্তিতে থাকা, এগুলোর মাধ্যমে গর্ভবতী মহিলারা মাইগ্রেন ফ্রি, মাথা ব্যথা ফ্রি থাকতে পারেন। আচ্ছা, এই ক্ষেত্রে আসলে কোন কোন খাবারগুলি তার অ্যাভয়েড করা উচিত? এই ধরেন আপনার চকলেট জাতীয়, অতিরিক্ত মশলাযুক্ত, জাঙ্ক ফুড, চিজ,
এগুলো পরিহার করা উচিত। আচ্ছা, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অধ্যাপক ডক্টর নুরুল আলম বাশার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, যমুনা টিভির সকল দর্শককে ধন্যবাদ। জি দর্শক, আসলে আজকে আমাদের যে আলোচনার বিষয় যে মাথা ব্যথা তো সকলেরই হচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যায় জটিল কারণে হয়, দেখা যাচ্ছে টিউমার হয়ে যাচ্ছে স্ট্রোকের কারণে। ডক্টর নুরুল আলম বাশা যেমন কি বললেন, রক্তক্ষরণের কারণে, রক্ত জমাট বাঁধার কারণে। কিন্তু সহজ কিছু নিয়ম মেনে চললে সাধারণভাবে আমাদের সাধারণ মানুষের যাদের এই ধরনের জটিল রোগগুলো নাই তারা কিন্তু মুক্ত থাকতে পারে। বিশেষ করে আমাদের স্ক্রিন টাইম কমিয়ে আনা, পর্যাপ্ত ঘুমানো এবং জাঙ্ক ফুড পরিহার করে, এগুলির নিয়ম মেনে চললে আমরা মাথা ব্যথার থেকে সাধারণভাবে মুক্ত থাকতে পারবো। আমরা সবাই সুস্থ থাকি এই কারণে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।